একাদশ শ্রেণী পাশ করার পর পল্লবী এবং পৌশালী দ্বাদশ শ্রেণীতে উঠেছে। তারা শহরে একটি বড় কোয়েড স্কুলে পড়াশোনা করে। তাদের স্কুল ভীষণ কড়া প্রকৃতির হওয়ায় সকলে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের খুবই ভয় করে চলে। একদিন, এই পৌশালী, এখন শুনছি অনেক মেয়েরাই নিজেদের নেল এক্সটেনশন করাচ্ছে, তাই চল আমি আর তুই আজকে গিয়ে একটা পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে আসি, তাহলে আমাদের হাতটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তুই পাগল নাকি? তুই ভুলে যাচ্ছিস কালকে আমাদের স্কুল আছে। এখন যদি আমরা নখে ওসব নেল এক্সটেনশন করাই তাহলে আমাদের ক্লাস টিচার করিশ্মা ম্যাডাম আমাদেরকে তো ক্লাস থেকেই বের করে দেবেন। আরে কিছু হবে না, এখনকার দিনের মেয়েরা টিচারদের ভয়ে কি নিজেদের নখে এক্সটেনশনও করাতে পারবে না? এত ভয় পেলে আর জীবনে শাস্তি খুঁজতে হবে না। আমার খুব ইচ্ছে করছে নেল এক্সটেনশন করার, তাই আমি করাবো। আর তোর যদি ইচ্ছা না হয় তাহলে করাস না। এই বলে পল্লবী নিজের নখে নেল এক্সটেনশন করতে গেলে পৌশালীরও নেল এক্সটেনশন করতে খুবই ইচ্ছা করে, তাই সেও পল্লবীর সঙ্গে চলে যায়। দুজনে মিলে নেল এক্সটেনশন করে সুন্দর করে সেজে গুজে অনেক ফটো তোলে। পরের দিন সকালবেলা তাদের স্কুল থাকায় তারা দুজনে স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে চলে যায়। প্রথমে তারা ক্লাসে বসে নিজেদের নখগুলো কারিশ্মা ম্যাডামের কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু কারিশ্মা ম্যাডাম তাদের দুই ছাত্রীর কাণ্ড কারখানা দেখতে পেয়ে যায়। পল্লবী, পৌশালী, বেঞ্চের উপর উঠে দাঁড়াও, এক্ষুনি উঠে দাঁড়াবে। তোমাদের এত বড় সাহস, তোমরা নিজেদের হাতে এরকম বড় বড় রং চাও নকল নখ লাগিয়ে স্কুলে এসেছো? তোমরা জানো না স্কুল স্টুডেন্টদের এসব অ্যালাউ নেই? ম্যাডাম প্লিজ সবার সামনে আমাদেরকে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বলবেন না, আমাদের খুব লজ্জা করে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি নিজের নখে এসব করতে চাইনি। এই পল্লবী আমাকে কালকে জোর করে নকল নখ লাগাতে এগিয়ে দিয়েছিল। আমি বারবার ওকে বলেছিলাম যে আপনি যদি দেখতে পান তাহলে আমাদেরকে বকবেন, কিন্তু তবুও পল্লবী ভয় করেনি। ও, যেই করিশ্মা ম্যাডাম আমাদের বকলো তুই ঠিক আমাকে কেস খাইয়ে দিলি বল? ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনি আমাকে শাস্তি দেবেন না, আমরা আর কখনো এরকম করব না। আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমরা যদি বেঞ্চের উপর উঠে না দাঁড়াও আমি তোমাদেরকে ক্লাসরুমের বাইরে বের করে নীল ডাউন করে দেব। সব ছাত্রছাত্রীদের সামনে এরকম নীল ডাউন হয়ে থাকতে ভালো লাগবে তো? ম্যাডাম আপনি আমাদেরকে শাস্তি দেবেন কি করে? কারণ আপনার নিজের নখেই তো নেল এক্সটেনশন করা আছে। আমরা যদি বেঞ্চের উপর উঠে দাঁড়াই তাহলে আপনাকেও কিন্তু আপনার চেয়ারের উপর উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি একেবারেই ম্যাডামের হাতের নকল নখগুলো তো খেয়ালই করিনি। ম্যাম, আপনি যদি টিচার হয়ে এসব কিছু করতে পারেন তাহলে আমরা ছাত্রী হিসেবে আপনার কাছেই তো শিখবো। আমরা নখ লাগিয়েছি, বেশ করেছি। করিশ্মা ম্যাডাম দুই ছাত্রীর মুখে এরকম কথা শুনে তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে পল্লবী এবং পৌশালী দুজনকেই জোরে জোরে স্কেলের বাড়ি মারে। কিন্তু করিশ্মা ম্যাডামের ক্লাস টিচার হিসেবে নিজের হাতে নকল নখ লাগিয়ে তাতে রং বেরঙের ছবি আঁকা উচিত হয়নি, আর এই উচিত কথা বলার ফলে দুই ছাত্রীকেই শাস্তি পেতে হয়। তোমাদের দুজনের এত বড় সাহস, তোমরা আমার মুখে মুখে তর্ক করছো? আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করে তোমাদের নামে কমপ্লেন করব, তাহলে তোমাদের উচিত শিক্ষা হবে, আর পারলে তোমাদেরকে 7 দিনের জন্য সাসপেন্ড করব। ম্যাডাম, আপনি যদি আমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করেন আর আমাদের সাসপেন্ড করেন তাহলে আমরাও কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করে দেব যে আপনি সবসময় নিজের বাড়ির খাতা দেখে আমাদেরকে অঙ্ক করান, আর আপনি সেজেগুজে ক্লাসে আসেন। তখন প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু আপনাকে শাস্তি দেবেন। প্রিন্সিপাল ম্যাডামের কাছে এটাও বলবো যে আপনি ক্লাসে অঙ্ক না করিয়ে মাঝে মাঝে নাক ডেকে ঘুমিয়ে পড়েন, আর আমি লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে এসে আপনার ঘুমিয়ে পড়ার ফটো তুলে নিয়েছি, এই দেখুন। এই বলে পৌশালী নিজের পকেট থেকে ফোন বের করে করিশ্মা ম্যাডামের ক্লাসে নাক ডেকে ঘুমানোর ভিডিও দেখায়। এই দেখে করিশ্মা ম্যাডাম ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু অপরপক্ষে পৌশালী স্কুলের মধ্যে ফোন নিয়ে এসেও ঠিক করে না। ও ম্যাডাম, এখন পৌশালী ফোন নিয়ে এসে আপনার ঘুমানোর ভিডিও দেখালো বলে আপনি ওকে ছেড়ে দিলেন, আর আমরা যদি স্কুলে ফোন নিয়ে আসি তাহলে আপনি আমাদেরকে বকা দেন। এরকম দ্বিচারিতা কেন হবে বলুন? আমরাও কাল থেকে স্কুলে ফোন নিয়ে আসবো। আমি তোমাদের মতো ফালতু ক্লাস কখনো দেখিনি, তোমাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। তোমরা যদি আমার ছেলে মেয়ে হতে তাহলে আমি তোমাদেরকে মেরে ঠিক করে দিতাম। আর পৌশালী, তুমি যদি প্রিন্সিপালকে আমার এই ভিডিও দেখাতে চাও তাহলে আমাকে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে শাস্তি পাবে, কারণ তুমি স্কুলে ফোন নিয়ে এসে অপরাধ করেছো।
সেই কথাটা মাথায় রেখেই যা করার করবে। আর আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এই বলে করিশ্মা ম্যাডাম নিজের অসম্মান হওয়ার কারণে পল্লবী এবং পৌশালীকে ফোন করে ক্লাসের বাইরে বের করে দেয়। কিন্তু তাদের কাছে করিশ্মা ম্যাডামকে ফাঁসানোর জন্য প্রমাণ থাকলেও যেহেতু তারা দুজনেই কেস খাবে, সেই কারণে তারা প্রিন্সিপাল ম্যাডামকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। করিশ্মা ম্যাডাম রোজ বদলা নেওয়ার জন্য পল্লবী এবং পৌশালীকে নানান রকমের শাস্তি দিতে শুরু করে। এই পল্লবী, যাও একতলায় স্টাফ রুমে গিয়ে আমার জন্য চকের বাক্স নিয়ে এসো। আমি ক্লাস করাতে আসার সময় চকের বাক্স নিয়ে আসতে ভুলে গেছি। তাড়াতাড়ি গিয়ে চক নিয়ে এসে দাও, তা না হলে আমি বোর্ডে লিখে অঙ্ক করাতে পারবো না। কিন্তু ম্যাডাম, আমাদের ক্লাসরুম তো 5 তলায়, আর আমি যদি এখন একতলার স্টাফ রুমে যাই তাহলে সিঁড়ি ভেঙে নামতে নামতে আমার পা ব্যথা হয়ে যাবে, আর স্কুলের লিফটটাও তো খারাপ হয়ে গেছে, তাই আমি যেতে পারবো না। আপনি প্লিজ অন্য কাউকে এই দায়িত্বটা দিন। তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার মুখের উপর কথা বলো। এখন যদি তুমি আমাকে চকের বাক্স না এনে দাও তাহলে আমি কিন্তু সবার সামনে তোমাকে ক্লাসের মধ্যে মুরগি করে দাঁড় করিয়ে রাখবো। তাহলে ভালো হবে তো? তুমি যদি একা যেতে না চাও তাহলে তোমার এই প্রিয় বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। পল্লবী ম্যাডামের কোনো কথার উত্তর না দিয়েই পৌশালীকে সঙ্গে নিয়ে কোনো মতে একতলাতে নেমে করিশ্মা ম্যাডামের জন্য চকের বাক্স নিয়ে আসে। তারা দুজনে ম্যাডামের উপর ভীষণ পরিমাণে রেগে থাকে, কিন্তু তারা যেহেতু স্কুল ছাত্রী তাই তাদেরও কিছু করার থাকে না। তারা সিঁড়ি ভেঙে কষ্ট করে চকের বাক্স নিয়ে এলেও যেহেতু তাদের আসতে দেরি হয় তাই করিশ্মা ম্যাডাম তাদের দুজনের পেছনে স্কেলের বাড়ি মারি, তাই দুজনে ব্যথার কারণে বেঞ্চে বসতেও পারে না। এই দেখে সকল ছাত্রছাত্রীরা তাদের উপর হেসে ওঠে। ইস, তোদের দুজনের পেছনে স্কেলের বাড়ি খুব লেগেছে বল। আমার চিন্তা হচ্ছে তোরা দুজনে সকালবেলা উঠে পটি করবি কিভাবে। তাহলে তোরা দুজন প্রিয় বান্ধবী দুজনকে মলম লাগিয়ে দিস, কেমন? এই বলে বিনয় সেখান থেকে চলে যায়। ইস, ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রীর সামনে ম্যাডাম কিভাবে আমাদের পেছনে স্কেলের বাড়ি মারলো বলতো? আমার একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার তো আর স্কুলে পড়ার ইচ্ছাই নেই। পৌশালী, তুই এই কথা বলছিস? তাহলে শোন, ম্যাডাম যখন আমাদের পেছনে স্কেলের বাড়ি মারছিল তখন আমি যেই ছেলেটাকে পছন্দ করি, মানে আমি সুজয়ের কথা বলছি, ও না দেখে খুবই হাসছিল। এই বদমাইশ করিশ্মা ম্যাডামের জন্য সুজয় তো আমাকে আর পাত্তাই দেবে না। আমাদের যে করেই হোক ওই বদমাইশ ম্যাডামকে জব্দ করতেই হবে, তা না হলে সারা জীবন আমাদেরকে এভাবে টর্চার করবে। আমরা দুজনে এখন ওনার পরম শত্রু। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু করিশ্মা ম্যাডাম নিজের শাস্তির পরিমাণ কিছুতেই কমায় না। একদিন করিশ্মা ম্যাডামের বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়, তাই সে তার হবু বর রিকির সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যাবে বলে স্কুল থেকে ছুটি নেয়। স্কুল ছুটি নেওয়ার পর করিশ্মা ম্যাডাম পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে নেয়। কিরে, ম্যাডাম আজকে অঙ্ক করাতে আসলো না কেন? আমাকে আর তোকে অন্য কোনো রকমের শাস্তি দেবে বলে প্ল্যান করছি নাকি? এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমার প্রত্যেকদিন খুব ভয় করে। না না, ম্যাডাম কালকে রাত্রিবেলা নিজের ফেসবুক আইডি থেকে আশীর্বাদের ফটো পোস্ট করেছিল। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ম্যাডামের বিয়ে হবে, তাই ম্যাডাম স্কুল থেকে ছুটি নিয়েছে। ম্যাডাম ভালোই আছে বুঝলি। তারপর আজকে আবার কোন পার্লারে সাজতে গিয়েছিল সেই ছবিগুলো আপলোড করেছে। আবার একটা কোন বড় রেস্টুরেন্টের ফটো পোস্ট করেছে। এই দেখ, ওনার ভালো থাকা বার করছি। তুই চল আমার সাথে। আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে। ম্যাডামকে এমন শিক্ষা দেব যে ম্যাডাম সারা জীবন মনে রাখবেন, আর জীবনেও আমাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাববেন না। চল। অন্যদিকে করিশ্মা ম্যাডাম তার হবু বরের সঙ্গে দেখা করতে গিয়ে, রিকি, আমি আর তুমি বিয়ে করার পর প্যারিসে শিফট হয়ে যাব, কেমন? কারণ আমার ফালতু এই শিক্ষিকা চাকরি আর একদম ভালো লাগছে না। যত সব বাজে বাজে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার কাজ কারবার, ওদের শাস্তি দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তবু ওরা শোধরাচ্ছে না, জানো। এভাবেই তারা দুজনে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। আর ঠিক এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটি ছেলে এবং ছেলের মা তাদের কাছে আসে। মা, এই দেখো, এই বদমাইশ মেয়েটা আমাকে ঠকিয়ে এখন অন্য ছেলের সাথে বসে দাঁত কেলিয়ে খাচ্ছে আর আড্ডা মারছে। ফেসবুকে আবার এদের আশীর্বাদের এঙ্গেজমেন্টের ফটো দিয়েছে। কি বদমাইশ মেয়ে রে বাবা! আমার জীবন নষ্ট করে এখন এই ছেলেটা জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুই ঠিক বলেছিস বাবা, এই বদমাইশ মেয়েটার শাস্তি পাওয়া উচিত। আর আমি এই কথাও শুনেছি যে এই মেয়েটা একেবারে বাজে শিক্ষিকা, আর এই ছাত্রছাত্রীদের খুব বাজে বাজে শাস্তি দেয়।
বাবা, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে বলছি তুমি এই মেয়েকে একদম বিয়ে করো না। এসব কথাবার্তা শুনে রিকি খুবই ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে রিকি রেস্টুরেন্টের টেবিল ছেড়ে উঠে পড়ে। এরা কি বলছে? তুমি এই ছেলেটাকে বিয়ে করবে বলে ঠকিয়েছো? ছি, আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন বাজে মহিলা। আমি তোমাকে হারগিজ বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিকি, আমি এদেরকে চিনি না, সত্যি বলছি। এরা পুরো মিথ্যা কথা বলছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে আমার কখনো বিয়ে না হয়। রিকি কিছুতেই করিশ্মা ম্যাডামকে বিয়ে করতে চায় না আর সে তৎক্ষণাৎ রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরকম কান্নাকাটি এবং ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে পল্লবীর মুখের থেকে গোঁফ খুলে পড়ে যায় আর এর ফলে পল্লবীর আসল রূপ বাইরে বেরিয়ে আসে। এই দেখে পৌশালীও খুব ভয় পেয়ে যায় আর নিজের বুড়ি মহিলার বেশ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও সুখ পাবো না যা দেখছি। তোমরা এত বদমাইশ যে আমাকে সাজানোর জন্য এরকম বহুরূপ সেজে আমার বিয়ে ভাঙতে চলে এসেছো। এবার তোমরা শান্তি পেয়েছো তো? আমার বিয়ে ভেঙে আমি তোমাদের কি এমন শাস্তি দিয়েছি যার কারণে তোমরা আমাকে সারা জীবনের মতো শাস্তি দিলে? করিশ্মা ম্যাডামকে এভাবে কান্নাকাটি করতে দেখে পল্লবী এবং পৌশালীও খুব কষ্ট পায়, কারণ তারা ম্যাডামের সঙ্গে সামান্য মজা করতে চেয়েছিল, কিন্তু এই ঘটনা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা তারা দুজনেই কল্পনা করতে পারেনি। ম্যাডাম, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমরা আর কখনো আপনার সঙ্গে এরকম মজা করব না, কিন্তু আপনি আমাদের এত শাস্তি দিয়েছেন যে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। আমরা রিকি স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবো আর বলবো যে আমরা আপনার সঙ্গে মজা করেছি, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি আমাদেরকে আর কখনো শাস্তি দেবেন না। এই বলে পল্লবী এবং পৌশালী রিকির কাছে গিয়েও ক্ষমা চায়। তারা রিকিকে সমস্ত সত্যি ঘটনা বললে রিকি আর কখনো করিশ্মাকে অবিশ্বাস করে না। এই ঘটনার পর থেকে করিশ্মা ম্যাডামও তাদের দুই ছাত্রীকে আর কখনো শাস্তি দেয় না, কারণ শাস্তি দেওয়ার আগে তার এরকম বিয়ে ভেঙে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে। এর ফলে পল্লবী এবং পৌশালী তাদের ম্যাডামের বাজে শাস্তির হাত থেকে রক্ষা পায়। ওই বাড়িতে গেলে তুই কখনোই সুখী হতে পারবি না, আমার কথা মিলিয়ে নিস। কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা ঠিক নয় আমি জানি, কিন্তু আমি সুজয়দের পরিবারকে বেশ কয়েক বছর ধরেই চিনি। ওরা খুব লোভী, তুই আমার কথা বিশ্বাস কর মা। আমার এত টাকা আছে জানা সত্ত্বেও সুজয় বলেছে আমাকে এক কাপড়ে ওদের বাড়িতে যেতে, কোন রকম যৌতুকও সে বিয়েতে নেবে না বলেছে। আর তুমি ওদের নামে এসব মিথ্যা কথা বানিয়ে আমাকে বলছো। আমার যদি ওখানে থাকতে অসুবিধা হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাব, কিন্তু এখানে আসবো না। তুমি চিন্তা করো না বাবা। মেয়ের মুখে এরকম কথা শুনে নিখিলেশ বাবু খুবই কষ্ট পায়। নিখিলেশ বাবু শহরের 5 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। তার অনেকগুলো কারখানার মধ্যে একটিতে কাজ করত সুধীর বাবু। তারই ছেলে ছিল সুজয়। অর্পিতা আর সুজয় দুজনে দুজনকে পছন্দ করত। তারা একে অপরকে বিয়েও করতে চায়। নিখিলেশ বাবু অত্যন্ত ধনী ব্যক্তি ছিল। সে অর্পিতাকে খুবই আদর যত্নে বড় করেছে। অর্পিতাও তার বাবা মায়ের খুবই বাধ্য ছিল, কিন্তু হঠাৎই অর্পিতার কথাবার্তা ব্যবহারে এমন পরিবর্তন দেখে নিখিলেশ বাবু কিছুতেই মেনে নিতে পারছিল না। দেখো মনিকা, তুমি তোমার মেয়েকে সামলাও। আমি কিন্তু ওই পরিবারে আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব না। আমি ওদের খুব ভালো রকমের চিনি। আমি জানি না তোমার মেয়ের চোখে কি পট্টি পড়িয়েছে ওই ছেলে। আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। তোমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমি আর কিছু বলতে পারবো না ওকে। ওর ভালো খারাপটাও তো আমাদের দেখতে হবে নাকি? নিখিলেশ বাবু এবং তার স্ত্রী দুজনেই অর্পিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে কিছু বোঝে না। তাদের একমাত্র মেয়ের জেদ রাখতে তারা সুজয়ের সঙ্গে অর্পিতার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তাদের দিন বেশ ভালোই কাটে। একদিন সুজয়ের বোন অর্পিতা তাদের ঘরে এসে বলে, বৌদি, পরশুদিন আমার কলেজে প্রোগ্রাম আছে, আমার কাছে ভালো শাড়ি নেই, তোমার একটা শাড়ি নেব? তুমি তো কত বড় লোক, তোমার তো অনেক ভালো ভালো শাড়ি আছে, একটা নিলে কি তোমার কোনো অসুবিধা হবে? না না, তোমার যেটা ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। তুমি দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। থাক থাক, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি বড় লোকের মেয়ে, তুমি সারাদিন আরাম করবে, এটাই তো তোমার একমাত্র কাজ। তুমি বসো, আমি বের করে নিচ্ছি। এই বলে অমৃতা সব শাড়ি একটার পর এক বের করে দেখতে থাকে, কিন্তু কোনো শাড়ি তার পছন্দ হয় না। শেষ পর্যন্ত অমৃতা একটা শাড়ি পছন্দ করে বেরিয়ে যেতে যাবে, এমন সময় অর্পিতা বলে, ওটা নিও না অমৃতা, ওটা আমার দিদার শাড়ি,
মায়ের বিয়ের সময় দিদা মাকে দিয়েছিল, আর মা আমার বিয়ের সময় এটা আমাকে দিয়েছে। আমি চাই না এই শাড়িটার কোনো ক্ষতি হোক। ওটা বাদ দিয়ে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নাও, আমার কোনো অসুবিধা নেই। একবার বলছো যেটা ইচ্ছে সেটা নিতে, আর একবার বলছো এটা নিতে না। তোমার কি মাথা খারাপ? আমি তো একটা শাড়িই নেব, আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অর্পিতা কিছুতেই শাড়িটা দিতে চায় না। অর্পিতা বারবার শাড়িটা দিতে বারণ করায় অমৃতা চিৎকার করে করে কাঁদতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে বাড়ির বাকি লোকজন সেখানে ছুটে আসে আর অমৃতাকে তার কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করে। আমি বৌদির থেকে একটা শাড়ি চাইলাম বলে বৌদি আমাকে মেরেছে মা। আমি কিছুই করিনি, শুধু একটা শাড়ি চেয়েছিলাম কলেজের প্রোগ্রামে পরে যাব বলে। বৌদি আমাকে মারলো আর বলল আমাদের মতো গরিবের গায়ে নাকি এত বড়লোকি শাড়ি মানাবে না। দাদা বিয়ের আগে বৌদির কত প্রশংসা করত। আমি তো ভেবেছিলাম বৌদি সত্যি অনেক ভালো মনের মানুষ হবে। ছি বৌমা ছি, ননদ মানে তো তোমার বোনের মতোই। এমনিতে তো আমাদের জন্য কিছু আনোনি বাপের বাড়ি থেকে। পাড়া প্রতিবেশীরা সবাই জিজ্ঞাসা করছে যে আমার বড়লোক বৌমা আমাদের জন্য কি এনেছে। আমি তাদের কিছু বলতে পারছি না, আর তারপরেও একটা পুরানো শাড়ির জন্য তুমি আমার ফুলের মতো মেয়েটাকে মারলে। আমি কিছু করিনি মা, আমি শুধু শাড়িটা নিতে বারণ করেছিলাম। ওটা আমার কাছে অনেক দামি তো, সেই জন্য। এই কয়েকদিন হলো এখানে এসেছো আর এখনই আমাদের সংসার ভাঙতে চাইছো? আমি বলেছিলাম সুজয়কে বড়লোক বাড়ির মেয়ে আনিস না। সে ছেলে আমার কথা শুনলে তবে তো। ছাড়ো সেসব কথা, যা হয়েছে হয়েছে। এবার এই শাড়িটা আমার মেয়েকে দাও, ও পরবে। এই বলে অর্পিতার হাত থেকে লীলা দেবী শাড়িটা নিয়ে চলে যায়। অর্পিতার হাজার বারণ করা সত্ত্বেও তারা কিছুতেই কোনো কথা শোনেনি। অর্পিতা সারাদিন কান্নাকাটি করে, কিন্তু সুজয়কে সে এইসব ব্যাপারে কিছুই বলে না। তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি ঠিক আছো তো? কোনো রকম অসুবিধা হলে মাকে বা অমৃতাকে বলবে। আমি আর বাবা তো কাজের জন্য বাইরেই সারাদিন থাকি। তোমার ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু। এখানে সবাই খুব ভালো আছে সুজয়। তুমি যেমন ভালো তেমন তোমার বাড়ির লোকও ভালো। ওরা আমাকে অনেক যত্ন করে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি একদম চিন্তা করো না। অমৃতা আর লীলা দেবী দরজার আড়াল থেকে তাদের কথা শোনে। বড় লোকেরা খুবই বোকা হয় বলো মা। আমরা ওকে এত জ্বালাই, ও দাদাকে কিছুই বলে না। আমাদের কি বলতো, আমরা যা যা চাই পেয়ে গেলেই হলো। এই বলে মা মেয়ে দুজনেই হাসতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। ছোট ছোট কারণে লীলা দেবী এবং অমৃতা অর্পিতাকে অপমান করে। তারা অর্পিতাকে বড়লোক হওয়ার জন্য খোঁটা দেয়। এমনই একদিন, কি গো নবাব নন্দিনী, সূর্য ডোবার সময় হতে চললো, আর কতক্ষণ ঘুমাবে? আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতো চাকর বাকর নেই, নিজে হাতেই সব কাজ করতে হয়। ছেলের বউ আনার পরেও যদি সব কাজ নিজেকে করতে হয় তাহলে আর কি করব বলো? এই তো মা, আমি উঠে গেছি। বলুন কি কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, কাপড় কাচতে হবে, মশলা বাটতে হবে, রান্না করতে হবে, আরো কত কি। ঘরে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে রাত্রিবেলা সবজি কেটে রেখে দিলে সকালে তাড়াতাড়ি করে রান্না চাপানো যেত। ভেবেছিলাম ছেলের বিয়ে দিলে যৌতুকে একটা ফ্রিজ নেব, কিন্তু আমার গুণধর ছেলেটা তো লাভ ম্যারেজ করলো। একটাই ছেলে আমার, তার বিয়ে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। এই বলে লীলা দেবী কান্নার অভিনয় করতে থাকে। অর্পিতার মন খুবই নরম ছিল। সে তার শাশুড়ি মাকে কষ্ট পেতে দেখে জিজ্ঞাসা করে, আপনার ফ্রিজ লাগবে মা? আমি এখনই বাবাকে ফোন করে একটা ফ্রিজের কথা বলছি, আপনি চিন্তা করবেন না। আমি তো বিয়েতে কিছুই নিয়ে আসিনি। এখন যদি বাবাকে উপহার হিসেবে একটা ফ্রিজ দিতে বলি তাহলে ওরা খুব খুশি হবে। তুমি ফ্রিজ চাইলে ওনারা খুশি হবে? তাহলে তো বেশ ভালোই। তাহলে আরো কয়েকটা জিনিস চেয়ে তোমার বাবা মাকে বেশি করে খুশি করে দাও, কেমন? আর কি চাইবো মা? একটা ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, একটা মিক্সচার, আর একটা ইন্ডাকশন ওভেন, আর কি যেন, হ্যাঁ একটা ভ্যাকুয়াম ক্লিনার, আর আমাদের 3টে ঘরের জন্য 3টে এসি। আসলে কয়েক বছর ধরে যা গরম পড়ছে কি আর বলবো। আমরা তো গরিব মানুষ, আমরা এসব সহ্য করতে পারি। তুমি বড় লোকের মেয়ে, তুমি কেন কষ্ট করবে বলো তো? তাই আর কি। এত কিছু কিভাবে চাইবো মা? উপহার হিসেবে কি এত কিছু চাওয়া যায় বলুন? আপনি বলুন না। এত কিছু আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাহলে সব নিজেই করবে কাল থেকে। ঘর মোছা, বাসন মাজা,
রান্না করা আমি কিছু সাহায্য করতে পারবো না। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। অর্পিতার ব্যবহারে তার শাশুড়ি মা কষ্ট পেয়েছে ভেবে সে তখনই তার মাকে ফোন করে সমস্ত জিনিস পাঠানোর কথা বলে। অর্পিতার বলা জিনিসের নাম শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। সব কথা শুনে নিখিলেশ বাবু বলে, দেখলি তো, আমি বলেছিলাম তো ওটা লোভী। তখন তোমার মেয়ে আমার কোনো কথাই শোনেনি। আজ বুঝতে পারছো? ওরা যা যা চাইছে সব পাঠিয়ে দাও। আমি চাই না আমার গাফিলতির জন্য আমার মেয়েকে কোনো রকম কষ্ট পেতে হয়। তারা সমস্ত জিনিস পাঠিয়ে দিলে অর্পিতার শ্বশুরবাড়ির সকলেই খুবই খুশি হয়, তাকে অনেক আদর যত্ন করে। কিন্তু তাদের লোভ যেন বাড়তেই থাকে। কখনো কখনো তারা অর্পিতার কাছ থেকে কোনো জিনিস চেয়ে নিত, আবার কখনো কখনো চুরি করত। এমনই একদিন, মা, অর্পিতা, আমার সোনার কানের দুল দুটো আমার আলমারিতেই ছিল, কিন্তু এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা অনেক পুরানো আর অনেক দামি। ওটাও আমার দিদার কানের দুল। আমি ছোট থাকতেই দিদা ওটা আমাকে দিয়েছিল। আমি তো ওটা সব সময় পরে থাকি। আজকেই খুলে রেখে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু এসে থেকে ওটা আর পাচ্ছি না আমি। তাহলে আমাদেরকে ডাকলে কেন? নিচে আর একটু ভালো করে খুঁজতে পারতে তো। আমি সব জায়গায় খুঁজেছি অমৃতা, কোথাও পাচ্ছি না। ওটা না পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওটা আমার দিদার শেষ স্মৃতি। তাহলে আর কি, এবার পুলিশ ডাকো, ওরা এসে আমাদের ঘরগুলো খুঁজুক। আর না হলে তুমিই খুঁজে দেখো। আমি তো জানি তুমি এটাই ভাবছো যে তোমার গহনা আমার মেয়ে নিয়েছে, তাই তো? আমার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি। বলার ধরন দেখেই বুঝতে পারি আজ আমরা গরিব বলে আমাদেরকে চুরির বদনামও মাথা পেতে নিতে হবে। সবই কপাল, বুঝলে? না মা, আমি সেটা বলতে চাইনি। তারা কেউই অর্পিতার কথা শোনে না। অর্পিতা সারাদিন কানের দুল দুটো খুঁজতে থাকে আর কাঁদতে থাকে। সুজয় জিজ্ঞাসা করলেও সে কিছুই বলে না। এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে। তার শ্বশুরবাড়ির লোকের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে অর্পিতা। একদিন তার শ্বশুরমশাই সুধীর বাবু বলে, অনেকদিন তো বাপের বাড়ি যাওনি, কয়েকদিন গিয়ে ঘুরে এসো। ওদেরও তো তোমাকে দেখতে ইচ্ছে করতেই পারে, তাই না? আজই চলে যাও, কয়েকদিন থেকে এসো, আর ফেরার সময় 10 লক্ষ টাকা নিয়ে এসো, কেমন? 10 লক্ষ টাকা? এত টাকা কি হবে বাবা? সুজয় একটা নতুন ব্যবসা শুরু করবে, বুঝেছো? আমিও ভাবছি ওর সাথে ব্যবসায় ঢুকে যাব। এইভাবে বৌমার বাবার অফিসে কাজ করে তার টাকায় সংসার চালাতে আর ভালো লাগছে না, লজ্জা করছে খুব। সুজয় তো আমাকে ব্যবসার কথা কিছু বলেনি। ওর অফিসে তো সব ঠিকঠাকই আছে। ও কি বলবে? ও আমার ছেলে না আমি ওর ছেলে। আমি যা ঠিক করবো তাই করবে। তুমি যাও, টাকা নিয়ে এসো। একদিকে আপনি বলছেন আমার বাবার টাকায় সংসার চালাতে আপনার লজ্জা লাগছে, আবার তার কাছ থেকে এত টাকা চাইছেন। অর্পিতার কথায় রেগে গিয়ে লীলা দেবী তাকে চড় মারতে গেলে সুজয় তাকে এসে আটকায়। ছি মা, ছি বাবা, ও নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের সাথে থাকতে এসেছে, আর তোমরা ওর সাথে এমন ব্যবহার করছো। ঘরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন দেখেই আমার সন্দেহ হয়েছিল। যে লোক বিয়েতেই রাজি হচ্ছিল না, সে নিজের ইচ্ছায় এসব পাঠাবে না, আমি ভালোই বুঝেছিলাম। আর এখন আমার মনে হচ্ছে ওর বাবাই ঠিক বলেছিল। এরকম বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়াই উচিত ছিল। তুই আজকে তোর বউয়ের কথায় আমাদের সবাইকে অপমান করছিস। দেখো মা, দেখো কি শিক্ষা দিয়েছো তাহলে ছেলেকে। একদম চুপ করে থাক তুই। অর্পিতাকে 100 বার জিজ্ঞাসা করার পরে ওরা তোদের নামে আমাকে কিছুই বলেনি কখনো। আজ আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। তোমরা অর্পিতা দিদার শাড়ি আর দুলোকে ফিরিয়ে দাও। আমি জানি ওটা তোমাদের কাছেই আছে, এখনই এনে দাও। সুজয়ের কথা শুনে তারা সমস্ত কিছু এনে অর্পিতাকে দিয়ে দেয়। অর্পিতা খুবই খুশি হয়। সুজয় অর্পিতাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। কয়েকদিন পর অর্পিতা বলে, বয়স্ক মানুষগুলো একা আছে, ওনাদেরকে ফেলে রাখা উচিত হয়নি আমাদের। তুমি ওদেরকে ক্ষমা করে দাও। চলো আমরা ওখানে ফিরে যাই। এভাবে এতদিন ধরে রাগ পুষে রাখা ঠিক হবে না। সুজয় অর্পিতার কথা শুনে বাড়িতে ফিরে আসে। তারা সবাই অর্পিতার কাছেও ক্ষমা চায়। সেদিনের পর থেকে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।